ফারুকের জন্য দোয়া চাইলেন তিশা, বিভ্রান্ত না হতে জানালেন আহ্বান। আজ চলচ্চিত্র অভিনেত্রী শবনমের ৭৯তম জন্মদিন। আসছে স্কুল গ্যাং সিজন 3। আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণের দাবি, শীঘ্রই প্রকাশ পাবে শিল্পীর অপ্রকাশিত গান। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। সুস্থতার পথে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এমনটাই জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। স্বামীর জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এয়ার অ্যাম্বুলেন্সে মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে আসা হয় ঢাকায়, ভর্তি করা হয় স্কয়ার হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন উপদেষ্টা। আপাতত তিনি আশঙ্কামুক্ত। দুপুরে এক স্ট্যাটাসে নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করেন তিশা। কাজ করেন পত্রিকায়, অথচ সংগঠন গড়েছেন টেলিভিশনের নামে। বলছি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের সংগঠনটির কথা। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান কিংবা নির্বাহী চেয়ারম্যান দুজনের কেউই কাজ করেন না টেলিভিশনে। তুগলকে এমন কাণ্ড করেছেন হাসনাইন সাজ্জাদি ও মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশা। গতকাল এই সংগঠনের ব্যানারে বিনোদন সহ বিভিন্ন অঙ্গনের বিশেষ ব্যক্তিদের পুরস্কার দেওয়ার আয়োজন করে তারা, যদিও অনুষ্ঠানে আসেননি কোনো শিল্পী। এই যেন এক তুগলুকি কাণ্ড। সংগঠনের নামে আছে টেলিভিশন, অথচ কাজ করছেন সবাই পত্রিকায়। টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সংক্ষেপে এর নাম রাখা হয় তেজাব। প্রতিটি শব্দের প্রথম অক্ষর নিয়ে সংক্ষেপে এর নামকরণ করা হলেও সেখানে আছে ভুল, কারণ ইংরেজিতে তেজাব লিখতে প্রয়োজন হয় ই বর্ণ। আমরা টেলিভিশন জার্নালিস্ট, টেলিভিশনের টিই নিয়েছি, জার্নালিস্টের জে আর অ্যাসোসিয়েশনের এ, বাংলাদেশের বি, এভাবেই করেছি আর কি। রবিবার ছিল এই সংগঠনটির এক্সেলেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তারকার ছবি পোস্ট করে স্পন্সর প্রতিষ্ঠানকে আকর্ষণ করার চেষ্টা করা হলেও মূল অনুষ্ঠান ছিল তারকা শূন্য। এই তেজাব বানানের পার্থক্যের ভেতর দিয়ে আমরা যদি কাজ করতে পারি তাহলে তো সমস্যা নেই, কিন্তু যদি এটা কোনো অসুবিধা মনে করি আমরা, তাহলে আলোচনাক্রমে আমরা আমাদের নাম চেঞ্জ করব। অনুষ্ঠানের ব্যানারও আছে অসঙ্গতি। উপরে টি এর পর এ থাকলেও নিচে টি এর পর দেওয়া হয়েছে ই। অনুষ্ঠানে পুরস্কার নিতে আসেন নির্মাতা সাজ্জাদ হোসেন দুদুল। এই সময় গণমাধ্যমকে তিনি বলেন, এমন অ্যাওয়ার্ড বাণিজ্য কোনোভাবেই কাম্য নয়। অ্যাওয়ার্ড প্রোগ্রামের গ্ল্যামার আনার জন্য বা অ্যাওয়ার্ড প্রোগ্রামে এই নিবিড়ভাবে এদের সাথে যুক্ত থাকার জন্য, স্টারদের সাথে যুক্ত থাকার জন্য অ্যাওয়ার্ডগুলো খুব কৌশলী অ্যাওয়ার্ডের মধ্যে চলে গেছে। এখন প্রতিভা নিয়ে ওইভাবে যোগ্যতার মাপকাঠিতে বাংলাদেশে কাজও হয় না, অ্যাওয়ার্ডও হয় না। পুরস্কারের জন্য আমন্ত্রণ পেয়েও এক্সেলেন্ট অ্যাওয়ার্ডে না আসা তারকাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, নাম সর্বস্ব এমন অ্যাওয়ার্ড বাণিজ্যে বিব্রত তারা। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। প্রয়াত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর রেখে যাওয়া গিটার সহ অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণে একটি জাদুঘর নির্মাণের দাবি জানিয়েছেন স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। শনিবার ছিল আইয়ুব বাচ্চুর 63তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে আয়োজন করা হয় আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যায় শিরোনামের অনুষ্ঠান, যেখানে কথা বলেন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সভাপতি চন্দনা। জানান, শিল্পীর স্বপ্নের জায়গা এবি ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। নানা কথার সাথে আরও বলেন, শিগগিরই প্রিয় শিল্পীর অপ্রকাশিত গানগুলো সামনে আনা হবে। এদিন আয়োজনে আইয়ুব বাচ্চুর স্মরণে কেক কাটার পাশাপাশি পরিবেশন করা হয় তার জনপ্রিয় বেশ কিছু গান। যা অনেক গান করে গেছে, আরও আনরিলিজ কিছু সং আছে ওর, সেগুলোকে সামনে নিয়ে আসার জন্য ওর গান অন্যরা গাইবে সেরকমও করা আছে। তারপরে ও তো একটা ইনস্টিটিউটের মতন, ওকে নিয়ে যেন আরও কিছু করার স্বপ্ন আছে। তবে মিউজিয়ামটা বেস এই কারণে যে গিটারগুলো থাকবে, ওর ইনস্ট্রুমেন্টগুলো থাকবে।
এবারে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বাংলা চলচ্চিত্রের রূপনগরের রাজকন্যাকে, যিনি রূপে তো বটেই, অভিনয় শৈলীতেও ছিলেন অনন্য। বলছি চলচ্চিত্র অভিনেত্রী শবনমের কথা। আজ ৭৯ বসন্ত শেষ করে তিনি পা রাখলেন ৮০-তে। ১৯৪৬ সালের ১৭ আগস্ট ঢাকার নবাবপুরে জন্ম এই গুণী অভিনেত্রীর। ১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে মোস্তাফিজ পরিচালিত হারানো দিন চলচ্চিত্রে নায়িকা হিসেবে প্রথম ক্যামেরার সামনে আসেন। এর আগে অবশ্য এহতেশাম পরিচালিত এদেশ তোমার আমার চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। ৬০ থেকে ৯০ দশক পর্যন্ত বাংলাদেশ আর পাকিস্তান মিলিয়ে অভিনয় করেন প্রায় ১৮৫টি সিনেমায়। শবনম একমাত্র অভিনেত্রী যিনি পাকিস্তানি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সম্মাননা নিগার অ্যাওয়ার্ড লাভ করেন মোট ১৬ বার। সবশেষ ১৯৯৯ সালে কাজী হায়াত পরিচালিত আম্মাজান চলচ্চিত্রে অভিনয় করেন শবনম। এবারের পুজোয় ডাকাতি করবেন দেব, সাথে আছেন ইথিকা পল, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার। দর্শক, বলছি ওপার বাংলার আপকামিং মুভি রঘু ডাকাতের কথা। ধ্রুব ব্যানার্জির পরিচালনায় দেব এন্টারটেনমেন্টের ব্যানারে ছবিটি প্রচারে সদ্যই মুক্তি পেয়েছে টিজার। ঊনবিংশ শতকের বাংলায় ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এক দুর্ধর্ষ বিদ্রোহী রঘু ডাকাত। আর এবার সেই গল্পেই দেখা যাবে টলিউডের সুপারস্টার দেবকে। ধ্রুব ব্যানার্জির পরিচালনায় সিনেমায় দেবের পাশাপাশি আরও দেখা যাবে ইথিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার সহ আরও অনেককেই। প্রচারের স্বার্থে ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে রঘু ডাকাতের টিজার, যেখানে মাত্র ১ মিনিট ৪৭ সেকেন্ডের ঝলকই আগুন জ্বেলে দিয়েছে দর্শকের মনে। টিজারের শুরুতেই দেখা গেছে বাংলার গ্রামবাসীদের উপর ইংরেজদের নৃশংস অত্যাচারের দৃশ্য। আর সেই ভয়াবহতার মাঝেই ধীর ও গভীর ক্যামেরা মুভমেন্টে আবির্ভাব এক ছায়ামূর্তি। হাতে ধনুক, চোখে আগুনের শিখা আর ঝড়ের গর্জনে যেন ঘোষণা, এ শুধু প্রতিশোধ নয়, এ এক বিদ্রোহের আগুন যা মুছে দেবে দাসত্বের অন্ধকার। রঘু ডাকাত ছবির টিজার দেব অনুরাগীদের মনে করা সাড়া জাগালেও এখনো জানা যায়নি মুক্তির সম্ভাব্য তারিখ। তবে ধারণা করা হচ্ছে আসছে পুজোতেই মুক্তি পেতে পারে সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দক্ষিণের কিংবদন্তি রজনীকান্ত বলে কথা। ৭৫ বছরে এসেও যে তিনি অপ্রতিদ্বন্দ্বী। ১৪ আগস্ট মুক্তিপ্রাপ্ত কুলি ছবিটি অন্তত সেই ইঙ্গিতটাই দিচ্ছে। কারণ এই থালাইভার ছবিটির সাথেই যে মুক্তি পায় হৃতিক এনটিআরের ওয়ার 2, যা দর্শক টানার যুদ্ধে পড়েছে পিছিয়ে। ভারতের স্বাধীনতা দিবস ঘিরে মুক্তি পায় কুলি ও ওয়ার 2। ১৪ তারিখে মুক্তিপ্রাপ্ত এই দুটি ছবির আয়ের হিসেব বলছে এগিয়ে আছে রজনীকান্তের কুলি। সেকনিকের রিপোর্ট অনুযায়ী মুক্তির প্রথম দিনে ঘরে তুলেছে ৬৫ কোটি, বিপরীতে ওয়ার 2-র কালেকশন ৫২ কোটি। চতুর্থ দিন পর্যন্ত সকল ভাষায় ভারত জুড়ে কুলি ছবির আয় ১৬৮ কোটি ২৬ লাখ, আর ওয়ার 2 ছবিটির আয় এখন পর্যন্ত ১৫১ কোটি ৫৮ লাখ। লোকেশ কানাগরাজের পরিচালনায় কুলি ছবিতে রজনীকান্তের সাথে আরও আছেন নাগার্জুন ও আমির খান। অন্যদিকে ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে অয়ন মুখার্জির পরিচালনায় ওয়ার 2 ছবিতে দর্শক প্রথমবার উপভোগ করছে হৃতিক এনটিআরের অ্যাকশন। বাবা রূপালী জগতের সুপারস্টার, ছেলে এবারে সেই জগতের পরিচালকের খাতায় নাম লেখালেন। বলছি শাহরুখ পুত্র আরিয়ানের কথা। আসছে তরুণ এই নির্মাতার পরিচালনায় নেটফ্লিক্স সিরিজ দ্য ব্যাডস অব বলিউড, যেখানে ছেলের পরিচালনায় অভিনয় করেছেন বলিউড বাদশাহ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় কিং খান নিজেই নিশ্চিত করেছেন তার কেমিও। পাশাপাশি ছেলে আরিয়ানের পরিচালনায় প্রশংসায় পঞ্চমুখ ছিলেন শাহরুখ। মূলত বলিউডের রঙিন দুনিয়ার ভেতরের গল্প নিয়ে তৈরি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের এই সিরিজে দেখানো হবে এক বহিরাগত তরুণ ও তার বন্ধুদের সিনেমায় জায়গা করে নেওয়ার লড়াই। যদিও এখনও মুক্তির দিনক্ষণ ঘোষণা হয়নি। জানা গেছে ববি দেওল ও রণবীর কাপুরকেও নাকি দেখা যেতে পারে এর কেমিও চরিত্রে। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। যারা প্লাস সাইজের মনের মতো পোশাক খুঁজে পেতে বিড়ম্বনায় পড়তে হয়, আয়োজনটা এবারে তাদের নিয়ে। ঘুরে আসবো
এমন শপিং প্লেস থেকে যেখানে শুধু প্লাস সাইজদের জন্যই আছে সামার উইন্টারের নানা কালেকশন, তাও আবার সাধ্যের মধ্যেই। রাজধানীর ব্যস্ত নগরীতে এক কোণে লুকিয়ে আছে ফ্যাশনের রঙিন স্বপ্ন, যেখানে প্লাস সাইজ মেয়েদের জন্য মিলছে এমন সব পোশাক যা শুধু আরামদায়কই নয়, বরং রুচিশীল ডিজাইন ও এক্সপোর্ট কোয়ালিটির গর্ব বয়ে আনে। উত্তরার মাগুরা ফ্যাশন হাউস, যেখানে ঢুকলেই চোখে পড়ে সারি সারি সাজানো রঙিন কাপড়, কোথাও হালকা ফুলের ড্রেস, কোথাও আবার শীতের জন্য ট্রেন্ডি জ্যাকেট, কোট কিংবা সোয়েটার। আসলে এখানে কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস, আপনি যে ধরনের পোশাক চান, অরিজিনাল নট ফেক, অরিজিনাল প্রোডাক্টগুলো চান, যেমন এই প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। এই প্রোডাক্টগুলো কিন্তু সব জায়গায় ওরকমের ভাবে পাবেন না, আপনারা যত হেলদি হন না কেন। আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিতে পারবো। যারা জ্যাকেট ইউজ করবেন, যত মাইনাসে যাবেন, যত হেলদি হন না কেন, আলহামদুলিল্লাহ মাগুরা ফ্যাশনে কিন্তু সবসময় পরিপূর্ণ জ্যাকেটটা শুধু এক প্রকার না, অনেক ধরনের জ্যাকেট কিন্তু মাগুরা ফ্যাশনে সবসময় পেয়ে যাবেন। আপনি যখন আসবেন 365 দিন, 365 দিনই কিন্তু আপনি হুডি, সুইপ শার্ট যেমন কালার চান, আমি অবশ্য আপনাদের 5টা হুডি দেখাচ্ছি বা 10টা সুইপ শার্ট দেখাচ্ছি, তো এরকমের হাজারো কালার, হাজার রকমের প্রোডাক্ট কিন্তু মাগুরা ফ্যাশনে ইনশাল্লাহ সবসময় অ্যাভেলেবেল। শুধু তাই নয়, পোশাকের মানের তুলনায় দামেও যেন রয়েছে স্বস্তির ছোঁয়া। এখানে কাপড়ের কোয়ালিটি অন্যান্য জায়গা থেকে অনেক বেটার, যার জন্য কিনা আমি এখানে কাপড়গুলো দেখছি। আমরা অন্যান্য জায়গার তুলনায় যদি আমরা কোয়ালিটি দিকটা মেনটেন করতে চাই তাহলে প্রাইস ঠিক আছে বলতে হবে। এই ফ্যাশন হাউসের যাত্রা শুরু হয়েছিল একেবারে ভ্যান থেকে, তবে সময়ের সাথে ক্রমশ বেড়েছে তাদের ক্রেতা, আস্থা আর পরিসর। আর তাই তো আজ তারা দাঁড়িয়ে এক প্রতিষ্ঠিত ব্র্যান্ডের মর্যাদায়। এই গার্মেন্টস লাইন নিয়ে কাজ করা আমি খুব ছোট জীবনের থেকেই, এবং আমার শুভ যাত্রা হলো ভ্যানের থেকে। আমি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, 8XL, 6XL, 7XL, 5XL এগুলো নিয়ে, মানে এত বড় বড় সাইজ। ভ্যানের চাকা থেকে শোরুমের আলো, এই যাত্রা প্রমাণ করে ভালোবাসা আর পরিশ্রম থাকলে ফ্যাশনের সৌন্দর্য পৌঁছে যেতে পারে সবার হৃদয়ে। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশের বাজার থেকে জাপানি পোশাক কেনার সুযোগ, তাও আবার জাপানের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্র্যান্ডের। দর্শক ঠিকই শুনছেন, দেশে এখন যাত্রা শুরু করেছে ব্র্যান্ড ফুজি ক্লোদিং। সম্প্রতি রাজধানীতে হয়েছে ফুজি ক্লোদিং এর গ্র্যান্ড ওপেনিং, যেখানে মিলছে আধুনিক ডিজাইনের নানা পোশাক। ফুজি ক্লোদিং বাংলাদেশ প্রতিষ্ঠা ও ডিজাইনে রয়েছেন রাসেল রানা ও রিওতা ফুজিমোতো। ফুজি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ইচ্ছে আধুনিক ও মানসম্মত পোশাক এমন মূল্যে উপস্থাপন করা, থাকছে 1000 টাকা থেকে কেনাকাটার সুযোগ, রয়েছে অনলাইনের মাধ্যমে অর্ডার দেওয়ার সুবিধাও। শিগগিরই দেশের অন্যান্য শহরেও চালু হবে ফুজির একাধিক শাখা, পাশাপাশি প্রতিটি জেলায় ডিলারশিপের সুযোগ থাকছে বলে জানিয়েছে এই প্রতিষ্ঠানটি। তাদের লক্ষ্য আন্তর্জাতিক সৃজনশীলতা ও আধুনিকতার সমন্বয়ে উচ্চমানের পোশাক তৈরি করা এবং আয়ের বড় একটা অংশ সামাজিক কাজে ব্যয় করা। বিশ্বের অন্যতম আইকনিক মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড প্রথমবারের মতো গ্লোবাল কমিউনিটি রাইডের ঐতিহ্য নিয়ে রাজধানীতে আয়োজন করলো রয়্যাল এনফিল্ড রাইড আউট, যে উদ্বোধনী যাত্রায় অংশ নেন 140 জনেরও বেশি রাইডার। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত রয়্যাল এনফিল্ডের আইকনিক ফ্ল্যাগশিপ শোরুম থেকে শুরু হয় এই রাইড আর সমাপ্ত হয় পূর্বাচলের ছুটি রিসোর্টে। এদিন রয়্যাল এনফিল্ড রাইডার কমিউনিটির সদস্যরা আনন্দে কাটান দিনটি। পিওর মোটরসাইক্লিং এই স্লোগানে রাইডাররা রয়্যাল এনফিল্ডের প্রতি তাদের ভালোবাসা ও আবেগ ভাগাভাগি করেন। এক সরল আনন্দে রাইডার, মোটরসাইকেল এবং রাস্তা মিলিয়ে মুহূর্তগুলো হয়ে উঠেছিল আনন্দঘন। এই গ্রুপ রাইডের মাধ্যমে অতিরিক্ত গতিতে বাইক না চালানো এবং সেফটি গিয়ার ব্যবহার করে রাইড করার উপর গুরুত্ব তুলে ধরা হয়েছিল। রয়্যাল এনফিল্ড রাইডারদের নিয়ে প্রতি বছর আয়োজন করে রোমাঞ্চকর সব যাত্রা, সেই বৈশ্বিক ঐতিহ্যেরই ধারাবাহিকতায় এমন আয়োজন হয় বাংলাদেশেও।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা দ্য মিস গ্লোবের এবারের পর্বে অংশ নিচ্ছেন বাংলাদেশের জেসমিমা জেমিম। সম্প্রতি যিনি জিতে নিয়েছেন দ্য মিস গ্লোব বাংলাদেশ 2025-এর মুকুট। কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, বরং বুদ্ধিমত্তা প্রতিভার সমন্বয়ে এই সুন্দরী লড়বেন আন্তর্জাতিক অঙ্গনে। বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি, তাই তো এই সুন্দরীকে ঘিরে যত আয়োজন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা দ্য মিস গ্লোব আলবেনিয়ায় বসবে যার আন্তর্জাতিক আসর। সেখানে বাংলাদেশের হয়ে লড়বেন জেসমিমা জেমিম। সম্প্রতি যিনি জিতেছেন দ্য মিস গ্লোব বাংলাদেশ 2025-এর মুকুট। রাজধানীর গুলশানের রেজোভা ওয়েলনেসে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে তাকে নিয়ে হয় এমন আনুষ্ঠানিকতা। বাইরের দেশে অনেক বেশি প্যাজেন্ট ট্রেনিং দেওয়া হয়, যেসব মেয়েরা প্যাজেন্টে ইন্টারেস্টেড তার ছোটোকাল থেকে এইসব প্রস্তুতি নিয়ে বড় হয়, কিন্তু আসলে বাংলাদেশে ওরকম কোনো অপরচুনিটি নেই। আমি এর আগে কয়েকটা ন্যাশনাল প্যাজেন্টে অংশগ্রহণ করেছি, সেখান থেকে আমার কিছু সেলফ ট্রেনিং আছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমার দ্য কুইন্স ক্যাম্প, দ্য মিস গ্লোব বাংলাদেশ যার আন্ডারে হচ্ছে প্রস্তুতি নেবে, সেটা হচ্ছে দ্য কুইন্স ক্যাম্প। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্যাজেন্ট ট্রেনিং ক্যাম্প in Germany, and I'm very excited to get trained by international professionals all over the Germany, and they will train me on passerella, fitness, catwalk, and speech training. দ্য মিস গ্লোব বাংলাদেশে এবার ন্যাশনাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন ফাহমিদা সুলতানা তিমা। সহযোগিতায় আছে রেজোভা ওয়েলনেস। আয়োজকরা জানান এবারের প্রতিযোগী জার্মানির দ্য কুইন্স ক্যাম্পের সহযোগিতায় পাচ্ছেন বিশ্বমানের প্রশিক্ষণ। আমাদের দ্য মিস গ্লোব বাংলাদেশ 2024 দিমা ফাহমিদা সুলতানা, যিনি খুব সফলতার সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং হেড টু হেড চ্যালেঞ্জে টপ 6-এ ছিলেন, এবং আমাদের এবারে যে বিজয়ী জেসমিমা জেমিম দ্য মিস গ্লোব বাংলাদেশ 2025, তার কাছেও আমাদের প্রত্যাশা অনেক বেশি। আর রেজোভা ওয়েলনেসের জায়গা থেকে যদি বলি, আমরা একটু আগে যেটি বললাম যে কোনো ড্রিমকে ফুলফিল করার জন্য যে ডিজায়ার, ডিটারমিনেশন, কনফিডেন্স দরকার বা ডিরেকশন দরকার, সে জায়গাটা থেকে রেজোভা ওয়েলনেস কাজ করে যাচ্ছে, শুধু আজকে নয়, বিগত 10 বছর ধরে। আর যেন তারা তাদের এই বিউটি পেজেন্ট জার্নিতে হেলদিয়েস্ট ফর্মে থাকে এবং ফুলি কনফিডেন্ট থাকে। সে কিন্তু দ্য কুইন্স ক্যাম্পের মাধ্যমে আলবেনিয়া যাওয়ার আগ পর্যন্ত দীর্ঘ 1.5 মাস যাবৎ ট্রেনিং প্রাপ্ত হবে। সেই ট্রেনিং দিয়ে আমি আশা করছি, গতবার যেমন আমার টপ 6-এ স্থান ছিল হেড টু হেড চ্যালেঞ্জে, এবার আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে আশা করছি বাংলাদেশ আরও বড় গর্বের স্থান অর্জন করতে পারবে। জেসমিমা is a very talented woman. She's very intelligent, she is beautiful of course, and শুধু তাই না, ও খুবই হার্ড ওয়ার্কিং একটা মেয়ে, অ্যান্ড আমি ওর মধ্যে সম্ভাবনা বলতে আই সি দ্য হাইয়েস্ট পটেনশিয়াল পসিবল। 50 বছরেরও বেশি সময় ধরে যাত্রা দ্য মিস গ্লোব প্রতিযোগিতার। এতে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং বুদ্ধিমত্তা, প্রতিভা এবং সাংস্কৃতিক মূল্যবোধকে দেয়া হয় বিশেষ গুরুত্ব। আগামী 30 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত আলবেনিয়ায় বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা, আর গ্র্যান্ড ফিনালের আসর বসবে 15 অক্টোবর। কাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। শরীর সুস্থ রাখতে ডাবের পানিতে অনেকেই ভরসা রাখেন। একটু ক্লান্তিভাব হতেই অনেকেই পান করেন এই ডাবের পানি, কিন্তু জানেন কি, জেনে বুঝে না খেলে অনেক ক্ষেত্রেই শরীরের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে এটি। ডাবের পানি পটাশিয়ামে সমৃদ্ধ, আর পটাশিয়াম এমন এক খনিজ যা শরীরে তরল ভারসাম্য বজায় রাখা এবং হৃদযন্ত্রের সঠিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে বা কিডনির কার্যক্ষমতা কম, তাদের জন্য অতিরিক্ত পটাশিয়াম বিপজ্জনক হতে পারে। তাই কিডনি রোগীদের ডাবের পানি খাওয়ার সময় থাকতে হবে সচেতন। একই সাথে সচেতন থাকতে হবে ডায়াবেটিক বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এমন ব্যক্তিদেরও। প্রতি 200 মিলিমিটার ডাবের পানিতে প্রাকৃতিক চিনি থাকে 6 থেকে 7 গ্রাম। ফলের রস বা কোমল পানীয়ের তুলনায় কম হলেও রক্তে গ্লুকোজের মাত্রায় প্রভাব ফেলতে পারে।
এই প্রাকৃতিক চিনি নিয়মিত বা বেশি পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত ওঠানামা করতে পারে। আজকাল বোতলজাত ডাবের পানিও পাওয়া যায়, এসবে অতিরিক্ত চিনি যোগ করা থাকে, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। অতএব ডায়াবেটিক রোগীদের জন্য ডাবের পানি অল্প পরিমাণে খাওয়া কিংবা পুরোপুরি এড়িয়ে চলাই নিরাপদ। ডাবের পানি বা ডাব দিয়ে তৈরি করা খাবার খাওয়ার পরপরই চুলকানি, চাকা চাকা দাগ, ফোলা বা ত্বকে লালচে ভাব দেখা দিতে পারে। খাবারে অ্যালার্জির ইতিহাস বা সংবেদনশীলতা থাকলে ডাবের পানি খাওয়ার সময় সচেতন থাকুন। খাওয়ার পর কোনো অস্বাভাবিক বা গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। যারা ঘন ঘন সর্দি কাশিতে ভোগেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য শীতকালে বা অসুস্থ অবস্থায় ডাবের পানির বদলে গরম পানীয় খাওয়াই ভালো, যা রোগ প্রতিরোধ এবং দ্রুত আরোগ্যে সহায়ক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অর্থই সকল অনর্থের মূল, প্রবাদ বাক্যটির বিশ্লেষণে যাব না, তবে জানাতে চাই নিত্যদিনের চলার সঙ্গে এই টাকাতেই লুকিয়ে আছে মহাবিপদ। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, টাকায় লুকিয়ে থাকে লক্ষ কোটি জীবাণু, যা আপনার স্বাস্থ্যকে ফেলতে পারে মারাত্মক ঝুঁকিতে। ব্যাগের কোনায়, পকেটের ভাঁজে কিংবা বাজারের খুচরোয় যে টাকায় আমরা প্রতিদিন লেনদেন করছি, জানেন কি তার গায়ে থাকতে পারে শত রকমের জীবাণু। এক গবেষণায় দেখা গেছে একটি ব্যাংক নোটে গড়ে 3 থেকে 10 হাজারের মতো ব্যাকটেরিয়া থাকতে পারে। বিশেষ করে ফুটপাত, বাস, দোকান কিংবা হাটবাজারে ঘোরাফেরা করার নোটে পাওয়া গেছে ই কলাই, সালমোনেলা, এমনকি স্ট্যাফিলোকাসের মতো ক্ষতিকর জীবাণু। 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে জীবাণু। 94% নোটেই রোগ সৃষ্টিকারী প্যাথোজেন জীবাণু পাওয়া গেছে। পুরনো, ছেঁড়া কিংবা ময়লা নোটে এই জীবাণুর পরিমাণ হয় আরও বেশি। টাকার এই জীবাণু হাতের মাধ্যমে ঢুকে পড়ে আমাদের মুখ, চোখ বা নাকে, যার ফলে হতে পারে ফুড পয়জনিং, পেটের অসুখ, এমনকি ইনফেকশনও। তাহলে উপায় কি? টাকা ধরার পর ভালো করে হাত ধুয়ে ফেলুন বা স্যানিটাইজ করুন। যতটা সম্ভব ডিজিটাল পেমেন্ট ব্যবহার করলে ঝুঁকি কমে আসবে অনেকটাই। বেশি পুরনো নোট ব্যবহার না করে কাছাকাছি ব্যাংক থেকে পরিবর্তন করেও নেওয়া যেতে পারে। টাকা সবারই প্রয়োজন, কিন্তু স্বাস্থ্য তার চেয়েও বেশি প্রয়োজন। তাই টাকা যেন অসুস্থতার কারণ না হয়, সেদিকটা খুবই জরুরি। কারণ দেহ সুস্থ থাকলেই কেবল অর্থ উপার্জনের আনন্দ উপভোগ্য হয়। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।